আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের আলোচনায়। দর্শক, আজকে আমাদের একজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রথমবারের মতো, ডক্টর রেজা কিবরিয়া। ডক্টর রেজা কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। দর্শক, ডক্টর রেজা কিবরিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তিনি আমাদের প্রয়াত অর্থমন্ত্রী ডক্টর শাহ এম.এস কিবরিয়ার সুযোগ্য পুত্র। তিনি 34 বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়, বিভিন্ন সরকারের সঙ্গে তিনি কাজ করেছেন। তিনি কাজই শুরু করেছেন আইএমএফ এর সঙ্গে, আইএমএফ এর মধ্য দিয়ে, এবং তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি কুইন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন কানাডার, এবং তিনি অক্সফোর্ড থেকে তিনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন, এবং বাংলাদেশে তিনি ফিরে এসেছেন তার বাবার মতোই, এবং যোগ দিয়েছিলেন গণফোরামে সাম্প্রতিক সময়। আবার সেখান থেকে তিনি বের হয়ে গেছেন। তো আমরা ওনার রাজনীতি, ওনার পরিকল্পনা সবকিছু মিলিয়ে ওনাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে কথা বলতে। ডক্টর রেজা কিবরিয়া, গত 27শে জানুয়ারি আমাদের সাবেক অর্থমন্ত্রী জনাব শাহ এম.এস কিবরিয়ার 16তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে, 17তম বর্ষে পড়ল। এবং এর আগের দিন আপনি আপনার ফেসবুক পোস্টে, ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন। আমরা সেখান থেকে একটু দেখে আসতে চাই। সেই সভায় হবিগঞ্জের সব কেন্দ্রীয় নেতারা ছিলেন, কিন্তু ওনারা ঘটনাটা দেখেছেন। এত বছর পরে 2 বছর বিএনপির সরকারের সময়, 2 বছর সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় পার হয়ে গেল। তারপরে 12 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কিন্তু আমরা সুষ্ঠু বিচার দেখছি না, কোনো সম্ভাবনা দেখছি না। যে 3টা চার্জশিট দেওয়া হলো, এবং 3টা চার্জশিটের কোনো চার্জশিট আগের চার্জশিটের সাথে কোনো সম্পর্ক নেই, এবং প্রত্যেকবার আমাদেরকে বলা হয়েছে যে চার্জশিটটা মেনে নিতে হবে। একজন দলীয় এমপি আমার মাকে ধমক দিয়েছেন যে এটা আপনাকে মানতে হবে। সে এখনো সেই মানুষটি এমপি। তো এই যে আপনার যে বক্তব্য, এই বক্তব্যে একটি অসহায়ত্ব ফুটে উঠেছে। একজন শাহ এম.এস কিবরিয়ার সন্তান হিসেবে, আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী, একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে, যিনি আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছিলেন, সেরকম একটি মানুষের বিচার গত 16 বছরে হয়নি। এবং কে সেই এমপি যে আপনার প্রয়াত মাকে ধমক দিয়েছে বা বাধ্য করতে চায় আপনাদেরকে? সেই মানুষটা অত গুরুত্বপূর্ণ না পুরো স্কিমে। সে মানে গুরুত্বপূর্ণ না, তার নামও উচ্চারণ করতে আমার খারাপ লাগে। প্রথমে এটা যে এত বছর তদন্ত ঠিক মতো করছে না, আমাদের পজিশনটা খুব সিম্পল। একটা সুষ্ঠু তদন্তর ভিত্তিতে একটা সুষ্ঠু বিচার হতে পারে। তদন্ত যদি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়, তদন্ত যদি সীমিত রাখার আদেশ দেওয়া হয় কারণ কিছু লোককে বাঁচানোর জন্য, তাহলে তো ঠিক মতো একটা বিচার হবে বা একটা চার্জশিট হবে, সেটা ঠিক না। আর চার্জশিট গুলি তৈরি করা হয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে। কেউ যদি তাদের শত্রু থাকে তাদের নাম ঢুকিয়ে দেয় চার্জশিটে, এটা বাংলাদেশের এখন নিয়ম। আমি এই এত বছর হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, হতাশ না। আমি সবসময় মনে করি যে একদিন না একদিন এটার বিচার হবে। এবং অনেক পরিবার, আমি শুধু আমার বাবার বিচার চাই না, এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম হত্যা যেগুলি হচ্ছে সেগুলি সবগুলির বিচার চাই। এবং আমার মা 83 বার রাস্তায় দাঁড়িয়েছেন নীলিমা প্রোগ্রামে, এটা অনেকে জানেন। উনি মারা গেছেন 2015-তে, উনি মারা গেছেন ক্যান্সারে। কিন্তু আমার সবচেয়ে কষ্ট লাগে যে উনি বিচারটা দেখে যেতে পারেননি। ওনার অনেকগুলি অসুখ ছিল, কিন্তু অনেকটাই জিদে বেঁচে ছিলেন যে আমি বিচার দেখে যাব, কিন্তু এটা হয়নি। এটা খুব আমাদের। কিন্তু ডক্টর রেজা কিবরিয়া, আপনাদের মতো একটি প্রভাবশালী পরিবার যদি বলেন যে বিচার একদিন হবেই, আমরা অপেক্ষায় আছি, বিচার একদিন হবেই,
যেখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় 12 বছর ধরে ক্ষমতায় যেতে আপনার কথাতেও এসেছে, তো তাদের সাধারণ মানুষের অবস্থা কি? এবং এবং আমি যদি আপনার আপনার কথা শুনে একটু একটু দর্শকদেরকে জানাতে চাই যে দর্শক 2005 সালের 18ই মার্চে হবিগঞ্জের শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সহ 10 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। 2011 সালের 20 জুন আসামি সংখ্যা 16 জন বাড়িয়ে 26 জন করা হয় এবং দ্বিতীয় দফা অভিযোগপত্র দেওয়া হয় সিআইডি। 2014 সালের 13ই নভেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হারিস চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সহ 35 জনকে আসামি করা হয়। তো আপনি কি মনে করেন যে পুলিশ এই 3 দফা চার্জশিটে যাদের নাম দিয়েছে তারা কেউ যুক্ত, নাকি হবিগঞ্জের, এবং আপনি বলছিলেন যে দলীয় নেতারা দেখেছে কারা এই হামলা করেছে, তো আপনি কি আইডেন্টিফাই করতে পারেন? আমি আপনাকে মনে রাখতে হবে যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন একটা দেশে যেখানে আইনের শাসন আছে এবং আমি আছি বাংলাদেশে। সো এই জিনিসটা মনে রাখতে হবে, আমার উত্তর আমি সেইভাবে দিব। আমাদের প্রভাবশালী পরিবার কিনা জানি না, কিন্তু আমরা পরিবার হিসাবে আমরা এই যে আন্দোলন করেছি দেশে এবং বিদেশে, আপনারা বিদেশে হয়তো খেয়াল করেনি, আমার বোন ডক্টর নাজলি কিবরিয়া, বস্টন ইউনিভার্সিটি প্রফেসর, উনি অনেক জায়গায় ক্যাম্পেইন করেছিলেন এবং আমেরিকান সেনেট এবং কংগ্রেস থেকে যতটা মনে পড়ে 6টা চিঠি গেছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টকে যে এই হত্যার বিচারের জন্য তারা যেন প্রেশার দেয়। জাতিসংঘে, ব্রিটেনে, ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে, আমরা সবখানে, ইউরোপিয়ান পার্লামেন্টে আমরা সবখানে পৌঁছাতে পেরেছি এবং আমাদের পরিবার থেকে দলীয় কোনো সাহায্য বলতে গেলে আমরা পাইনি। এটা ইনফ্যাক্ট দলীয় কিছু লোক এটার বাধা দিতে চেষ্টা করেছে। এটার সত্ত্বেও আমরা কোনো কিছু পাইনি, কারণ ব্যাপারটা খুব সহজ। জাতিসংঘের একজন সিনিয়র একজন মানুষের সাথে আলাপ হয়েছিল যে তোমার দেশের সরকার যদি এই ব্যাপারে তারা সিনসিয়ার না হয় তোমরা কিছু করতে পারবে না। আমরা তদবির করতে পারি, কিন্তু সরকার যারা ক্ষমতায় আছে তাদেরকে একটা উদ্যোগ নিতে হবে। তো একদিক থেকে অন্য মানুষ হতাশ হয়ে যেতে পারে যে ওনারা বিচার করাতে পারলেন না, আমাদের কি হবে। তো এটা একটা প্রত্যেক নাগরিকের অধিকার, নাগরিকের অধিকার খুব বেশি আর নাই বাংলাদেশে, কিন্তু প্রত্যেক নাগরিকের এই অধিকার আছে যে প্রিয়জন যদি এইভাবে একটা একটা হত্যা করা হয় তাদেরকে, তাদের একটা সুবিচার পাওয়ার একটা অধিকার আছে প্রত্যেক মানুষের। তাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে। বা আমাকে এটাও বলা হয়েছে যে আপনি আপনার বাবার হত্যার পর 2005-এ যদি এমপি হয়ে যেতেন, এমপি তখন আব্বার মৃত্যুর পর আমার কোনো বিশেষ গুণের জন্য না, কিন্তু মানুষ ভোট দিত আমাকে আব্বার জন্য, আমি একমাত্র ছেলে হিসেবে আমাকে ভোট দিত। আপনি এমপি মন্ত্রী হন তাহলে আপনি বিচার পাবেন। এটা কি কথা? আমার এই জিনিসটা একেবারে অপছন্দ এবং সাধারণ মানুষের মধ্যে এটা একেবারে এটা অসহ্য হওয়া উচিত যে এমপি মন্ত্রী না হলে বা দলীয় ক্ষমতা না থাকলে, সরকারি ক্ষমতা না থাকলে কোনো বিচার হবে না। এটা আমার কাছে আনএক্সেপ্টেবল। আমি সাধারণ নাগরিক হিসেবে এটা আমার অধিকার এবং আমি আশা করি একদিন, আমি এখনো আশা করি যে এই সরকারের পর, এই সরকারের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখি। একটা বিচার হবে এবং সেই সময় যারা বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হয়েছে তাদের প্রিয়জনরা একটা ক্লোজার পাবে যে জাস্টিস পেয়েছি, আমরা একটা সুবিচার পেয়েছি। বিচার শুধু না, সরকার সবকিছু বিচার করে ফেলতে চায়, একটা সুবিচার চাই। বিচারের জন্য অপেক্ষা করতে রাজি আছি, সুবিচারের জন্য অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু তড়িঘড়ি করে কোনো মতে একটা বিচার করে দিল, তড়িঘড়ি 16 বছর হয়ে গেছে, কিন্তু অনেকের বেলায় এটা করে যে বিচার হয়ে গেছে আর এটা নিয়ে কিছু বলার নাই তোমাদের। না, আমি কারেক্ট বিচার চাই। আর দলীয় কার কি সম্পর্ক সরকারের সাথে বা অন্য দলের সাথে, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। যারা চার্জশিটে আছে তাদের মধ্যেও জড়িত থাকতে পারে। আমি আমার পরিবার থেকে আমরা চাই যে আসলে যারা জড়িত তাদেরকে যেন ধরা হয়। কোন দলের তারা, এটা নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথা নাই যে সরকারি দলের, এটা বলবেন না। আপনি বলছিলেন যে এই সরকারের আমলে বিচার হবে, সেই জায়গাটায় আপনি ওইভাবে আশা করেন না বা কেন আপনি এটা মনে করেন? এবং আরেকটি প্রশ্ন, কেন এটা আপনি মনে করেন? আমি তাদের এটা জাস্ট টাইমের ব্যাপার। তারা 12 বছরে করেনি, হঠাৎ তারা
13 বছরে তারা হঠাৎ তাদের খেয়াল হবে যে এটা বিচার করা উচিত। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না? অনেক শক্তিশালী একটা মহল এই হত্যায় জড়িত। এবং পরিবার থেকে আমরা দুইটা জিনিস সবসময় বলেছি, এই দুইটা জিনিসে তদন্তকারীদের সাথে যতটুকু আলাপ হয়েছে তারা এই ব্যাপারে তারা যেতে পারবে না। তারা কেন যেতে পারবে না আমাকে বলেনি, কিন্তু বললেন এগুলি জিজ্ঞেস করবেন না। এক নম্বর হলো গ্রেনেডের উৎস। 3টা আরজিএস গ্রেনেড ব্যবহার করা হয়েছে। আমার বাবা সেখানে মানে সিরিয়াসলি ইনজার্ড এবং পথে একটা ভাঙা অ্যাম্বুলেন্সে মারা গেছিলেন। এবং আমার চাচাতো ভাই শাহ মঞ্জুর হুদা সেখানে স্পট সেই মুহূর্তে মারা গেছেন। আমার ধারণা আমার বাবাকে রক্ষা করতে গিয়ে উনি মানে সামনে এসে গ্রেনেডের ফুল ব্লাস্ট নিয়েছিলেন মঞ্জুর। তো এটা গ্রেনেডের উৎস কি? 3টা আরজিএস গ্রেনেড। এগুলো ঢাকার বাজারে আমি জানি না পাওয়া যায় কিনা, কিন্তু আমার ধারণা এগুলো ঠিক সেইভাবে কেনা যায় না যে 3টা আরজিএস গ্রেনেড হঠাৎ চলে আসলো। 2 নম্বর হলো আসল মদতদাতারা কে? তারা ফোকাস করছে ট্রাক যে চালিয়েছে, যে গ্রেনেড ছুড়ে মেরেছে, যে বাতি অফ করেছে, ঠিক অ্যাসাসিনেশন, এই ধরনের ব্যাপার নিয়ে তারা খুব তদন্তকারীরা এটা চেষ্টা করছে। কিন্তু তাদের পেছনে কে আছে সেটা গুরুত্বপূর্ণ, কারণ তা আবার হতে পারে যে যে ট্রাক চালিয়েছে সে গরিব মানুষ, তাকে একটা টাকা দিয়েছে, যে গ্রেনেড ছুড়েছে তাকে কিছু টাকা দিয়েছে। টাকার বিনিময় যারা করেছে সেটা একটা ব্যাপার। তারা হয়তো কাকে তারা হত্যা করছে সেটা জানেও না, তারা বুঝেও না। দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু এটার হত্যাকাণ্ডের পেছনে কে? নিশ্চয়ই খুব শক্তিশালী মহল, নাহলে 16 বছরে আমরা ঠিক মতো তদন্ত করতে সাহস করে না পুলিশ। এটা তো মানে বুঝতে পারছি না, আপনাদের দর্শকরা বুঝতে পারছে। তো ডক্টর রেজা কিবরিয়া, আমি যতটুকু ব্যক্তিগতভাবে জানি, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, তাদের সঙ্গে আপনাদের একটা পারিবারিক সম্পর্ক আছে। আপনি কি ব্যক্তিগত পর্যায়ে তার সঙ্গে কোনো কথা বলেছিলেন এই হত্যাকাণ্ডটি বিচারের বিষয়ে বা তার তৎপরতার বিষয়ে? অনেক কষ্টে একবার আমার মা আর আমরা দেখা করেছিলাম। অনেক কষ্টে, মানে আমাদেরকে প্রথমে রিফিউজ করেছেন, তারপরে 2012-তে তাদের ক্ষমতা এসে আমরা কথা বলেছি এবং উনি অনেক সুন্দর কথা বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাছাড়া কখনো। আর পারিবারিক সম্পর্ক বলছেন, মানে ক্ষমতায় আসার পরে একবারে, ক্ষমতায় আসার আগে তখন কয়েকবার আমার সাথে কথা হয়েছে, তখন তো ওনার ক্ষমতা নাই, তো কিছু করার নাই। কিন্তু ক্ষমতায় এসে উনি বলছেন উনি দেখবেন, নিজে ফাইলটা দেখবেন। এবং কত স্বরাষ্ট্র মন্ত্রীদের সাথে এই ব্যাপারে আলাপ করেছি, তাদের কথা থেকে আমি বুঝতে পেরেছি তাদের হাতে জিনিসটা না, তাদের কোনো ক্ষমতা নাই এটা নিয়ে করা। সাহারা খাতুন, যে তার সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন উনি কি ছিলেন, কিন্তু তার সাথে আমি 20 মিনিট একবার আমি আলাপ করেছি, কিন্তু 20 মিনিটের পর উনি বোধহয় 2টা কথা বলেছিলেন আমি দেখবো, তারপরে ছেড়ে দিলেন ফোন। সো তারা জানে এটা, তারা জানে বিষয়টা এবং এটা নিয়ে তারা কিছু করবে না সেটাও আমাকে মোটামুটি জানিয়ে দিয়েছে। তো আর কিছু করার তাদের ক্ষমতা নাই, এটা আমাকে জানিয়েছে। তো মানে হত্যাকারী কি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাবান? প্রধানমন্ত্রীও কেন পারছেন না? প্রধানমন্ত্রীও কেন আশার বাণী শোনাচ্ছেন আপনাদের, কার্যকরী হচ্ছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী চাইলে হয়তো পারেন, সেই সিনসিয়ারিটি আমি দেখিনি। বললাম তো, প্রধানমন্ত্রী কিছুটা ক্ষমতা আছে। 16 বছরে এটা নিয়ে একটা ভালো একটা তদন্তকারী দল, আমরা প্রথমে বলেছিলাম এফবিআই কে জড়িত করতে, সেটা হয়নি ঠিক মতো, জাতিসংঘকে জড়িত করতে। যেটা লেবাননে হারিরি হত্যাকাণ্ডে তারা হারিরি পরিবারের সাথে আমার আলাপ হয়েছে, তারা নিউ ইয়র্কে একবার গেছিলাম, তাদের হারিরি সাহেবের মেয়ে আর আরেকজনের সাথে আলাপ হলো। হারিরি প্রধানমন্ত্রী ছিল লেবাননের, এবং তারা লেবাননের কোনো তদন্ত দলকে তারা বিশ্বাস করছিল না, ভালো কারণে, এবং তখন তারা একটা আন্তর্জাতিক একটা তদন্তের ব্যবস্থা করেছিল। আমিও আশা করছিলাম সেটা করবে, কিন্তু বাংলাদেশ সরকার এটা পক্ষে না। কেন পক্ষে না সেটা আন্দাজ করতে হবে। তাহলে কি ডক্টর রেজা কিবরিয়া, আপনি জানেন যে কদিন আগে আল জাজিরা টেলিভিশনের যেই ইনভেস্টিগেটিভ রিপোর্ট, বাংলাদেশ কি আসলেই মাফিয়াদের দখলে চলে গেল? মাফিয়া তন্ত্রের কবলে বাংলাদেশ? মাফিয়ার দখলে, হ্যাঁ, মাফিয়া শব্দটা অনেকে ব্যবহার করছে এখন।
আমি রিপোর্টটা দেখেছি, বরং আপনার প্রশ্ন করবেন কে, প্রশ্ন হলো যে কে এই রিপোর্টটা দেখেনি। খুবই দুঃখজনক, কিন্তু একটা জিনিস, একটা মানে সরকার একটা একটা জিনিস বলছে যেটা একেবারে অসত্য। কথাটা হলো যে এটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিছুটা বাংলাদেশ মিডিয়ার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বাংলাদেশের মানুষের কিছুটা হচ্ছে যে তারা সাহস করে যে যেই তথ্যগুলি একটা বিদেশি সংস্থা সবার সামনে আনতে পারলো, দেশে তারা পারছে না। এটার কৈফিয়ত কিছু বড় বড় খবরের কাগজের এডিটর ওনারা দিয়েছেন, যে ওনারা কেন পারেননি, কেন কথা বলতে পারেন না, কি কারণে, এগুলো দিয়েছে। কথা বলার চেষ্টা করছি, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আসল কথা হলো সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে, দেশের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু আমি মনে করি যে সরকার যে কোনো জিনিস, সেটা অনেকটা লুই 14 ছিল, সে বলতো লেতা সে মোয়া, স্টেট হলেন, আমি হলাম স্টেট। এবং এরকম একটা ভাবমূর্তি নিয়ে, এটা ভাব নিয়ে যারা এখন রাজত্ব করছে এই দেশে, তারা মনে করে তাদের সম্বন্ধে কোনো সমালোচনা করলে এটা দেশের বিরুদ্ধে দেশদ্রোহী একটা কাজ হয়। এই কনফিউশনটা দূর করা উচিত, কারণ এটা একটা গণতান্ত্রিক দেশে, যারা তারা মুখে বলে গণতান্ত্রিক, এটা হওয়া উচিত না। একটা সরকারের বিরুদ্ধে এটা এটা হওয়া উচিত। একটা গণতান্ত্রিক দেশে সরকার জনমত, জনগণকে ভয় পায় যে কখন বিগড়ে যায় জনগণ। আর এই দেশে সাধারণ মানুষ কি সবাই, জার্নালিস্টরা, রাজনীতিবিদরা, তারা ভয় পায় যে একটু বেশি বলে ফেললে আমাদের উপরে কি হতে পারে। ওরা দেখিয়েছে এবং ভবিষ্যতেও দেখাবে, যদি ওরা সরকার থেকে না সরানো যায় তাদেরকে। তো তাহলে তো ওই যে আল জাজিরার যে শিরোনাম এবং আপনার যে বক্তব্য, তার সঙ্গে আমরা ম্যাচ করতে পারি, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। ওয়েল, আইদার যে প্রধান, তার হাতে কোনো ক্ষমতা নাই ধরতে পারে, একটা সে মানে তার কোনো কিছুই এই দেশে সরকারের বা প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে নাই, এটা একটা পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি হলো যে ওনার হুকুমে এসব কাজ হচ্ছে। আপনি কোনটা বিশ্বাস করতে চান সেটা আপনার ব্যাপার। আমি জনাব কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে আপনার যে বক্তব্য শুনলাম, তাতে তো মনে হচ্ছে যে সবকিছুর সঙ্গে তিনি জড়িত, অথবা তিনি করাচ্ছেন, অথবা সবাই তার লোক। তিনি কার বিচার করবেন? এটা এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আমি শুধু মনে করি যে এটা একটা হত্যাকাণ্ড, কত মানুষকে হত্যা করা হয়েছে এই পিরিয়ডে। সো এটার উপরে কোনো ইন্টারেস্ট আছে, কোনো ফোকাস আছে বলে আমি সেরকম কোনো লক্ষণ পাইনি। আমাদের তদন্তকারীরা আমাদের আলোচনায় করে না এখন, আগে করতো প্রথম দিকে, এখন আর করে না। এটা আমাদের আপনাকে প্রথমে বলি যে আমাদের 3 জন লয়ার ছিল। একজন ছিলেন আলমগীর বাবুল, হবিগঞ্জের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, চমৎকার লোক, ক্যান্সারে মারা গেছেন। সেকেন্ড ছিলেন মাহবুবে আলম সাহেব, বুঝতে পারছেন ওনার কতটুকু ক্ষমতা, ওনার কতটুকু মানে আইন সম্বন্ধে জ্ঞান আপনাদের ধারণা আছে। অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনিও মারা গেছেন। আর ফাইনাল হলো ডক্টর কামাল হোসেন, যাকে আমরা ওনার এখন অনেক বছর হয়ে গেছে, 15 বছর পর ওনাকে আমরা এটা নিয়ে বেশি কিছু ঘাটাঘাটি করতে চাই না। সো আমরা এই ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছি না, এবং বরং এই যে এখন বিচার যেটা চলছে, এটাতে আমি অংশগ্রহণ করতে চাই না। আমাকে উইটনেস হিসাবে ডাকা হয়েছে, যেখানে আমি ছিলাম কুয়েতে, কাজে ছিলাম। আমি উইটনেস হিসাবে এই ফলস একটা কেসে, একটা ফলস চার্জশিট নিয়ে যেখানে তারা আলোচনা করতে চায়, আমার কোনো ইন্টারেস্ট নাই এটাতে যোগ দেওয়া বা এটার অংশীদার হওয়া। আর কারা এটার পেছনে, এটা বলা কঠিন। এটা অন্য দলের লোকও থাকতে পারে, এটা পসিবল, কিন্তু যারা বিচার করছে না ঠিক মতো, আমাদের পরিবারের তো কিছুটা আমাদের মতামত এই ব্যাপারে নেওয়া উচিত। যে এদেরকে কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ হয়েছে, আপনি এটা সম্বন্ধে কিছু জানেন, মানে খুব ভদ্রভাবে, না আমরা এটা সম্বন্ধে কিছু জানি, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এইরকম মানে আই উইটনেস, প্রত্যক্ষদর্শীদেরকে এইভাবে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কিছু জানেন? না, জানি না। এটা এরকম কড়া ইন্টারোগেশন করে যে তারা কোনো তথ্য পায়নি, এটা আশ্চর্য হওয়া উচিত না। তবে ডক্টর রেজা কিবরিয়া, আপনার সম্পর্কে আমি যতটুকু জানি, বা আপনার যে মেধা, আপনার যে গবেষণার যে মনোবৃত্তি, তাতে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আপনি ওয়াকিবহাল আছেন যে কারা যুক্ত বা
জায়গাটা এটার সঙ্গে যুক্ত। কারণ আমি যদি আপনার ফেসবুক বক্তব্য থেকে একটি অংশ অল্প একটু শোনাই, তাহলে আমার কেন যেন মনে হয় যে আপনি জানেন এবং আপনি হয়তো ধারণা করতে পারেন যে এরা জড়িত, কিন্তু পুলিশ হয়তো আপনাকে রেসপন্স করছে না। পরিবার থেকে আমরা চাচ্ছিলাম না যে ওনার লাশ নিয়ে আবার রাজনীতি কেউ করুক, এবং এখন তো আমরা বুঝতে পারি যে খুনি চক্রের অনেকে সেই লাশ নিয়ে রাজনীতি করার তাদের ইচ্ছা ছিল এবং তারাই লাশের পাশে দাঁড়াতো। আমার বাবার লাশ নিয়ে রাজনীতি করতে তারা পারবে, এটা আমরা দিতে চাইনি। ধারণা আছে, আপনাকে বলি, এগুলো এখন মনে রাখবেন আমি বাংলাদেশে থাকি, কিছুটা ধারণা আছে, কিন্তু এই ধারণাগুলি, এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স গুলি কোর্টে, এগুলো একটা আসল কোর্টে, মানে বাংলাদেশের এই ক্যাঙ্গারু কোর্টের কথা বলছি না, আসল একটা যখন কোর্ট হয়, একটা আদালত হয়, তারা জিনিসটা মানবে না এবং এটা ফেয়ার না। যারা যারা এটার পেছনে, তাদের তো লিগ্যাল রাইটস কিছু আছে। সো আমি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ধারণার ভিত্তিতে কারো সম্বন্ধে একটা কিছু বলবো, এটা না, এটা ধারণার ভিত্তিতে কোর্টে প্রপার এভিডেন্স নিয়ে আলামত দিয়ে যখন একটা কেস হয়, তখন আসল খুনিদেরকে চিহ্নিত করে তাদের বিচার করে তাদের শাস্তি দিয়ে তখন আমাদের শান্তি হবে। তাদেরকে আনফেয়ার একটা অ্যালিগেশন করে, যেটা আমি জাস্ট মুখের কথা বা অমুকের শোনা কথা বা এই ক্যালকুলেশন করে আমার মনে হয়েছে যে এরা জড়িত থাকতে পারে, এটা ঠিক না। এবং এটা আইনগত ব্যবস্থা চাই। আমি জাস্ট কোন কারণে আমি ক্ষমতায় গেলে আমার ধারণা হলো অমুক 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 করেছে, দিস ইজ নট জাস্টিস। এটা এইভাবে যদি চলে, এইভাবে চলে যে প্রভাবশালী হলে আমি বিচার পাবো এবং আমার ইচ্ছা মতো বিচার পাবো, এটা ঠিক না। একটা আইনের ব্যবস্থা, আইনের শাসন এদেশে ফেরত আনতে হবে। তো আমি যদি নিজে আমার বাবার হত্যাকারীদেরকে আমি চিহ্নিত করি তদন্ত এবং আলামত ছাড়া, আমি তো নিজের এই প্রিন্সিপালটা ভায়োলেট করছি, এটা করব না। তবে আপনার এই বক্তব্যে আপনার যে ইমোশনের যে জায়গাটা এবং আপনার যে বক্তব্য, সেটি বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি যে হবিগঞ্জে যারা এখন আওয়ামী লীগের নেতা, তাদের হয়তো অনেকেই এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, যার কারণে আপনারা চাননি যে আপনার বাবার লাশের পাশে তার হত্যাকারীরা দাঁড়িয়ে ফুল দিক বা মায়া কান্না করুক। পুরো অবস্থা না জেনে আমি সেটা চাইনি। থাকতে পারে, নাও থাকতে পারে, তাদের হয়তো আমরা আনফেয়ারলি ট্রিট করছি। এটা মানে যখন একটা সিচুয়েশন পরিষ্কার না, তখন এই প্রিন্সিপালে আমি ফলো করি যে আমাদের তাদের এই লাশ নিয়ে যে পুরো শহর ঘুরবে, এই উদ্যোগে আমাদের এটা অংশগ্রহণ না করে ভালো। তাদের আমরা না জেনে, সিচুয়েশন না জেনে, আপনি প্রত্যেকে জানতে চায় যে তাদের নিজের মনে অনেক কিছু থাকতে পারে, যারা প্রিয়জন হারিয়েছে প্রত্যেকের মনে আছে যে অমুক করেছে, এবং কিন্তু যখন তাদের একটা প্রপার একটা তদন্ত হয়, একটা শক্তভাবে পুলিশের তদন্তের ভিত্তিতে তাদের সামনে আলামত দেওয়া হয় যে না, আপনাদের হয়তো ধারণা ভুল, আরেকজন এটাতে জড়িত, দ্যাটস ফাইন। আমরা উই ওয়ান্ট দ্য ট্রুথ, আমরা সত্যটা চাই। আমরা জাস্ট আমাদের এই লোকটা আমার পছন্দ না, বা সাধারণ মানুষের বা আপনার পছন্দ না, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু হত্যাকাণ্ডে কে জড়িত ছিল এটা আমরা জানতে চাই পরিবার থেকে, এবং না জেনে আমরা কোনো সিদ্ধান্ত আমরা নিতে চাই না, এবং কোনো বক্তব্য এই ব্যাপারে আমার দেওয়ার কোনো ইচ্ছা নেই। জি, আমি আপনার কাছে কোনো বক্তব্য চাচ্ছিও না। তারপরে আপনি যেহেতু বাংলাদেশে থাকেন এবং এই মাফিয়া স্টেটের থেকে আপনার পক্ষে অনেক কথা বলাটাই আপনার জন্য ঝুঁকিপূর্ণ। ডক্টর রেজা কিবরিয়া, আপনি গণফোরামে যোগ দিয়েছিলেন, গণফোরাম থেকে আবার আপনি পদত্যাগ করেছেন, এবং আপনি সাম্প্রতিক সময়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কিছু মন্তব্য করেছেন, আমি যদি একটু শোনাই। ডক্টর কামাল হোসেনকে যতটুকু মূল্যায়ন করা উচিত ছিল সে করে, এবং দলের মধ্যে ওই যে সরকারের বিরুদ্ধে যে অবস্থান নেওয়া দরকার ছিল, সেটার মধ্যে তাদের দ্বিধা, এটা একটা বড় কারণ, সত্য কথা। তো কেন আপনি যোগ দিলেন? কারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারছে না? সরকারের বিরুদ্ধে অবস্থান মানে ঠিক অবস্থানের জন্য অবস্থান না, কারণ বর্তমানে আওয়ামী লীগ সরকার যা করছে, গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, সবকিছু যথেচ্ছাচার। সেই জায়গাতে কারা সরকারের এইসব বিরোধিতাকেও সমর্থন করছে না? এবং আপনি আরেকটা জায়গায় এই ইন্টারভিউ আরেকটা জায়গায় বলেছেন যে গণফোরামের যে একমাত্র এমপি মোকাব্বির সাহেব, তিনি যে সমালোচনা করেন সংসদে, সেটি নিয়েও সমালোচনা হয় দলের ভেতরে, সেটি অনেকে পছন্দ করে না। আমরা একটু জানতে চাই।
সরকারের অনেক, এখনকার আওয়ামী লীগ সরকারের এবং দলের অনেক ক্ষমতা, অনেক টাকা। এটা থেকে আপনারা আন্দাজ করতে পারেন যে প্রত্যেক দলে তাদের নিযুক্ত কিছু লোক আছে। এটা আশ্চর্য হওয়ার কিছু না, এবং এটা যে কোনো ধনী এবং একটা দুষ্কৃতিকারীদের একটা দল তারা করতো, এটা এটা স্বাভাবিক, এটা নিয়ে দুঃখ করছি না। কিন্তু আমি যে বলছি যে তাদের সমালোচনা স্বাভাবিক, এবং দলের মধ্যে যারা আছে তাদের এটা রেজিস্ট করা দরকার। আমি দলে জয়েন করেছি কামাল হোসেন সাহেবের দিকে তাকিয়ে। ওনাকে আমি চিনি অনেক আগের থেকে, ওনার জন্য কাজ করেছি। আমি যখন অক্সফোর্ডে ফার্স্ট ইয়ার প্রথম বছরে ছিলাম, তখন উনি প্রফেসর অক্সফোর্ডে। তো আমাদের মধ্যে গ্যাপটা এবং সম্পর্কটা কিছুটা আন্দাজ করতে পারেন। আর ওনার জন্য আমি কাজও করেছি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ওনার যে ব্যক্তিত্ব এটা, এবং মেধা এবং আন্তর্জাতিক যে সম্মান ওনার, এটা এমন একটা জিনিস যে ওনার সান্নিধ্যে থাকাটাই আমি ধন্য। এটা বলতে আমার কোনো লজ্জা নাই। আমার মতো একজন জাস্ট অর্থনীতিবিদ ওনার কাছে যেতে পারাটা একটা বিরাট জিনিস। দলের মধ্যে ওনাকে মূল্যায়ন করে না, এটা আমি সবসময় বুঝেছি, কিন্তু তাদের মূল্যায়ন ক্ষমতাও নাই। আর দলের মধ্যে সরকারের মূল্যায়ন করে না বলতে আপনি কি বোঝাচ্ছেন? মূল্যায়ন করে না বলতে আপনি কি ওনারা মনে করেন ওনাদের জাস্ট ওনাদের জ্ঞানের যে লেভেল, ওরা মনে করেন উনি মফস্বলের এই অ্যাডভোকেট যেগুলো যারা আছে তাদের চেয়ে একটু ভালো। উনি সংবিধানে লিখেছেন, আর খুব ভালো আইনজীবী, এতটুকু তারা বুঝে। তারা যে উনি কোন লেভেলের লোক বা কি স্ট্যাচার, কি ইন্টেলেক্টের লোক, বোঝার কোনো ক্ষমতা নাই। এই সমস্যাটা আমার বাবারও ছিল। আমার বাবা মানে ইন্টেলেকচুয়ালি এবং আদারওয়াইজ, আমি ওনার কাছে যেতে পারলে আমি এটা বিরাট কিছু হয়ে যেতে পারবো, কিন্তু আমি হয়তো পারবো না কোনোদিন ওনার কাছে যেতে। ওনার যে ব্রিলিয়েন্স ছিল এটা আনইউজুয়াল। এনিওয়ে, ডক্টর কামাল হোসেনের সম্বন্ধে আমি বলি যে এদের ধারণা করার মতো ওদের ক্ষমতা নাই, শিক্ষা নাই, ওই বুদ্ধি নাই। সো এটা নিয়ে, কিন্তু উনি যে কি করতে পারেন আর কোন জিনিসটা ওনার জন্য সুটেবল না, এটাও তো বুঝতে হবে। 5 ঘন্টা ধরে কোন মফস্বলে কি গন্ডগোল হয়েছে এটা নিয়ে ওনাকে বসিয়ে এটা শোনানো আমার জাস্ট রাগ লাগে। দ্যাটস নট হিজ স্ট্রেংথ। মফস্বলের অমুক মিয়ার সাথে অমুক মিয়ার ঝগড়া, এটা 5.5 ঘন্টা ধরে ওনাকে বক্তব্য শোনানো, এগুলো করেছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দলের মধ্যে যে বিরোধী দলের যে একটা অবস্থান, এটা নিয়েও এটা প্রশ্নবিদ্ধ। কিছু মানুষ তারা আমাকে বলেছে তারা ভয় পায়। দ্যাটস ফাইন, ভয় পাওয়াটা স্বাভাবিক। এরকম একটা অসৎ, অত্যাচারী এবং আপনি যেটা বলেছেন যে এই ধরনের একটা সরকার, যেটা আল জাজিরা যে পুরো পৃথিবীতে এখন কুখ্যাত, তাদেরকে ভয় পাওয়া উচিত। কিন্তু সেকেন্ড হলো যে কিছু মানুষ করতে চায় না বিরোধিতা, তারা মনে করে এটা বেশি হয়ে যায়, এই কথাটা না বললে চলে। সো এইসব বাধা নিষেধ কোথা থেকে আসছে আপনারা বুঝতে পারেন। এবং আমি মনে করি এটাই দলের সমস্যা, যে আরো জনমুখী হওয়া দরকার ছিল, এবং কিছু মানুষ দলের ভিতর থেকে বাধা দিয়েছে। এবং এটা শুধু গণফোরাম না, গণফোরাম তুলনামূলকভাবে কম মেম্বার, কিন্তু অন্য দলের মধ্যেও সেই ধরনের লোক আছে, এবং তারা বিভিন্ন দলকে টেনে রেখেছে যে সরকারের বিরুদ্ধে এত কিছু না বলাই ভালো। কারণগুলি দুইটা, ভয় আর আরেকটা হলো তাদের ইচ্ছাও নাই। তো এইসব নেতা কারা গোপনে জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে? তাদেরকে আমি বিখ্যাত করার আমার কোনো ইচ্ছা নাই। এগুলো এত নিম্নমানের লোক, এদের সাথে আপনি কথা বললে আপনি জিনিসটা বুঝতে পারবেন। 5 মিনিট আপনি কথা বললে বুঝতে পারবেন। এরা ইম্পর্টেন্ট না। এই ধরনের লোক সবসময় থাকে, সবসময় থাকবে, দ্যাটস ওকে। কিন্তু দলের মধ্যে এদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান দলের মানুষ যখন নিতে একটু দ্বিধা করে, ভয় করে, যে হ্যাঁ এ তো অনেক বছর ধরে আছে, 25 বছর ধরে, 27 বছর, তো 27 বছরে এই দলটাকে আরো অনেক উপরে নেওয়ার কথা ছিল। ডক্টর কামাল হোসেন এটার হেড। ফর গডস সেক, এটা এটা হতেই পারে না যে এই দলটা এই অবস্থানে আছে 25 বছর পর, এই অর্জন দেশে। আমি এটা নিয়ে আপত্তি করেছি, এবং আমি মনে করি যে ডক্টর হোসেনের সাথে আমার সম্পর্ক আগের মতে, কিন্তু এই দলের মানুষকে দিয়ে খুব বেশি আমি আশা করতে পারি না। কিন্তু ওই দলের মধ্যে ভালো লোকগুলিকে আমি দেখেছি, তাদের সাথে ভবিষ্যতেও হয়তো কোনোদিন কাজ করতে পারবো কোনো ব্যাপারে, এবং দেশের জন্য তাদের মায়া ভালোবাসা আছে। এবং সেই মানুষগুলি কোনো লোভে এই দল করে না, কারণ এই দলে কিছু লোভনীয় কিছু নেই, কোনো কন্ট্রাক্ট নাই, কোনো ঠিকাদারি নাই, কোনো সুবিধা নাই। 27 বছর ধরে এই দল করছে ডক্টর কামাল হোসেনের আদর্শ দেখে। ভালো লোকও আছে, আমি অস্বীকার করি না, কিন্তু আপনি কি মনে করেন যে এই জাতীয় লোকজনই জাতীয় ঐক্যফ্রন্টকে ব্যর্থ করেছে?
বিগত ও নির্বাচনের আগে। ডেফিনেটলি, ইয়েস ইয়েস, হ্যাঁ, তারা জাতীয় ঐক্য ফ্রন্টের আলোচনার মধ্যে এই ধরনের লোক বসেছিল এবং সব আলোচনাগুলি সরকারের কাছে পৌঁছে গেছে। তো ঐক্য ফ্রন্টের যখন নেতারা বসে তখন একজন যদি সরকারকে, এটা একটা সমস্যা, যে কোনো বড় কোয়ালিশনে একজন না একজন বিট্রে করার সম্ভাবনা থাকে। যতই বড় করেন, 4 জন থাকে ঠিক আছে, একটা ভালো সম্ভাবনা। যদি 15 জন করেন একটা মিটিং এ, তখন একজন একজন, এটা জাস্ট স্ট্যাটিস্টিক্যালি আমি বলছি, যে জি। একজন সরকারের পক্ষে কাজ করতে পারে। এবং সরকার অনেক লোভনীয় অনেক কিছু দিতে পারে মানুষকে। তো এটা তো আপনাকে বুঝতে হবে যে এই দেশে থাকতে হলে কনসালটেন্সি, আমি যেটা করি, আমার তো কোনো ব্যবসা নাই, আমার কোনো আহ, কোনো আহ, কোনো ওই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নাই, আমার কোনো ব্যাংকে কোনো শেয়ার মার্কেটে কিছু নাই। আমি কনসালটেন্সি করি, আমি চাকরি করি। সো কনসালটেন্সি যারা পায় তারা সরকারের সম্বন্ধে কিছু বলা একটু কঠিন। যারা সরকারি সুবিধা পায়, যারা যেই খবরের কাগজে অনেক সরকারের অ্যাড পায়, অ্যাডভার্টাইজমেন্ট, আপনি জানেন তো, টেন্ডার নোটিশ গুলি সরকারে, তাদের মানে হ্যাঁ, তারা বিরোধিতা করতে পারে, কিন্তু একটা জায়গায় তাদেরকে একটু চিন্তা করতে হয় যে আমরা সত্যি এই শক্ত অবস্থান নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো এই দেশে, মানে ফাইন্যান্সিয়ালি বেঁচে থাকতে পারবো। এটাই আপনাকে বুঝতে হবে যে এটা, এই সমস্যাটা সবখানে আছে। ঐক্য ফ্রন্টেরও এই প্রবলেম ছিল। তো এখন ধরেন 2018 সালের নির্বাচনের আগে পরে, বা ধরেন এই যে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু মানে স্বপ্ন দেখতে শুরু করেছিল যে তারা আবার ভোট দিতে পারবে। কারণ বাংলাদেশে এরকম অনেকেই আছেন যে 30-32 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো ভোট দিতে পারেন নাই। তার মানে কপালে এখনো নিজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আসে নাই। তো সেই কিন্তু জায়গায় এটা, আমি এটার বিপরীতে বলবো। কিছু মানুষ, আপনি একটা জীবনে হয়তো সাধারণ নির্বাচন 15-20 বার, অনেক বয়স হলে 15-20 বার ভোট দিতে পারেন, 30 বার হতে পারে, না 30 বার হতে পারে না, 20 বার হতে পারে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে তারা 3000 বার ভোট দিয়েছে। সো এটা তো একটা বিরাট তাদের, মানে সাধারণত মানুষ 100 বছর পার না হলে 20 বার ভোট দিতে পারে না, কিন্তু এই মানুষগুলি 3000 ভোট দিয়েছে একটা নির্বাচনে। তো এটা আমাদের দেশে, আমি বিদেশি একজন কূটনীতিবিদ সাথে আলাপ করছিলাম, তারা বলে আমরা তো 60-70%-এর বেশি আমাদের ভোটার হয় না, টার্ন আউট। তো তোমাদের 104% হয়, এটা তো তোমাদের গর্বের বিষয়। তা বললাম না, হ্যাঁ, এটা বাঙালিরা ভোটের অধিকার তাদের এত একটা প্রিয় জিনিস যে কেউ ছিনিমিনি খেলতে পারবে না ভোটের অধিকার নিয়ে। তারা মরা মানুষ উঠে ভোট দিয়েছে, আপনি এটা রেকর্ডেড আছে, এটা তো আমি জাস্ট কথার কথা না। সো এটা খুবই ইমপ্রেসিভ যে আপনাদের ইউরোপিয়ানদের সাথে, ইংরেজদের সাথে, আমেরিকানদের সাথে কোনো তুলনা হয় না। আমাদের দেশের মানুষ কবর থেকে উঠে ভোট দেয় সরকারের জন্য। এটা হলো বাংলাদেশ। সো আমি এটা বলেছি। এখন আপনি নির্বাচন বলছেন, 29-30 তারিখের নির্বাচন, আমি যেটাকে নির্বাচন বলে, এটা 29 তারিখে কিছুটা হয়েছে আর 30 তারিখে কিছুটা হয়েছে। এটা এটা নিয়ে লোকে সমালোচনা করে যে নির্বাচনে কেন গেলেন, আপনি কেন গেলেন? দরকার ছিল। এই সরকারের যে অসৎ, যে টাকা পয়সার ব্যাপারে যে অসৎ, এটা নিয়ে পরে আপনাকে বলবো। কিন্তু এর চেয়ে বেশি তারা যে ভোট চোর, এবং একেবারে প্রমাণিত ভোট চোর, এটা দরকার ছিল। 2014-তে এটা কিন্তু হয়নি, কেউ দাঁড়ায়নি তাদের বিরুদ্ধে, সবাই নির্বাচন বর্জন করেছে, তারা জিতে গেছে। তারা দুঃখ করতে পারে যে কোনো প্রতিযোগিতা হলো না, কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল। এইবার সবাই নেমেছে, সবাই দেখেছে যে 8:30টায় যখন ভোট কেন্দ্র খুলেছে, 6টার থেকে আমার লোক আমাদের কনস্টিটিউয়েন্সি দাঁড়িয়ে ছিল ভোট দেওয়ার জন্য। 6টা থেকে বয়স্ক মহিলার যে ভোট দিব আপনার জন্য, আপনার বাবার রক্তের ঋণ শোধ করবো আমরা। 6টা থেকে ভোট করে তারা তখন ঢুকে, আমার এজেন্টকে ঢুকতে দেয়নি প্রথমে, যখন ঢুকেছে সে দেখে যখন প্রথম ভোটাররা ঢুকছে 6টা বাক্স ভরে গেছে। এখন এটা নিয়ে আপনি বলছেন এটা নিয়ে নালিশ করেননি, কেস করেননি, কার কাছে কেস করবেন? এই নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের কাছে আমি করার কথাই বলবো। মেরুদণ্ডহীন প্রাণীকে নির্বাচন কমিশন না দেওয়াই ভালো, এটা আমি মনে করি। গণতন্ত্রের জন্য এটা ঠিক না। সো আপনারা যেভাবে, আপনার দর্শকরা যেভাবে নেয় এবং এটা বিরুদ্ধে বলবে, কিন্তু এটা যখন সারা পৃথিবীতে সবাই জানে জিনিসটা, এটা দরকার ছিল। এটা 2018 অর্জনটা কি, আপনারা কি অর্জন করেছেন? এটাই অর্জন করেছি যে মানুষের সামনে
এই সরকার এবং এই দল, যেটা এককালে খুব জনগণের খুব প্রিয় দল ছিল ৭১-এ, এবং জনগণের কথা বলতো এবং ভোটের অধিকারের কথা বলতো ৯৬-তে। আমি আমার বাবার বক্তৃতা শুনেছি, তখন যে দলীয় প্রধান, ওনারও বক্তব্য শুনেছি, ওনার বক্তব্য পড়েছি। তারা যে এই দলটা যে কোথায় চলে গেছে মানুষের ধারণা ছিল, কিন্তু প্রমাণটা ছিল না। এই প্রমাণটা হলো ২০১৮ ডিসেম্বর। প্রত্যেক জিনিস দরকার, এটি প্রয়োজন প্রমাণিত করা। তো আপনি আপনি আন্তর্জাতিকভাবে খুবই মানে কি বলবো, খুবই উচ্চ জায়গাগুলোর সাথে সংযুক্ত, জাতিসংঘ, IMF সহ US বহু সিনেটর, কংগ্রেসম্যান বা বিভিন্ন হাই অফিসিয়ালস ওয়ার্ল্ড ওয়াইড আপনার সঙ্গে কানেক্টেড, আপনি তাদের সঙ্গে কানেক্টেড। তো আপনি কি মনে করেন এরকম একটি মাফিয়া স্টেট বা এরকম একটি ১২ বছরের যেই খুন, হত্যা, বিচারহীনতা, মত প্রকাশের স্বাধীনতাহীনতা, মানবাধিকারহীনতার যে অবস্থা চলছে, সেখানে আন্তর্জাতিক মহলের কোনো সারা শব্দ নাই কেন? তারা কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে মাঝে মধ্যে, কেউ কেউ বলে যে এটি হওয়া উচিত, কিন্তু কার্যকরভাবে তারা কোনো পদক্ষেপ কেন নেয় না? এটা তাদের সুবিধার জন্য, প্রত্যেক দেশ তাদের নিজেদের সুবিধার জন্য কাজ করে। ভাববেন না যে বাংলাদেশের জন্য অনেক দরদ মানুষের, তারা বাংলাদেশের জন্য একটা শক্ত অবস্থান নিয়ে নিজের স্বার্থটা ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য একটা কাজ করবে। এটা আপনাদের আশা করা ঠিক না। তারা যতই কথা বলে যে আহা এই লোকটা মারা গেল, এটা বিচার করা উচিত, বাস সেখানেই শেষ। তারা সহানুভূতি জানায়, মাথায় হাত বুলিয়ে দেয় যে একদিন ভালো বিচার হবে, এগুলো বলে, ওকে। কিন্তু শক্ত অবস্থান নিয়ে তাদের স্বার্থ যে ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। শুনেন, আপনারা জানেন ফিনসেনের কথা শুনেছেন? ফাইন্যান্সিয়াল সেন্টারের যে রিপোর্টটা মানি লন্ডারিং এর উপরে, একটা দেশে, একটা মানে পশ্চিমের একটা দেশে $1.4 ট্রিলিয়ন ইন লন্ডার্ড মানি আছে। তাদের কি স্বার্থ নাই যে আচ্ছা খুব বেশি কিছু করা উচিত না এদের বিরুদ্ধে? আমি তাদের চার্জও করেছি। সো আমি ওদের সাথে পপুলারিটি উইন করার জন্য বলি না, তোমাদের তো ইন্টারেস্ট আছে এই টাকাগুলি, এই কালো টাকাগুলি আপনাদের কাছে থাক। না না, তোমাদের দেশে আমরা ক্ষতি চাই না, গরিব মানুষদের টাকা, এটা ফেরত দেওয়া উচিত। বলে হ্যাঁ ঠিক আছে, এটা কথার কথা। আপনি কথা আর কাজের মধ্যে যদি মিল না থাকে, আপনি অনেক সহানুভূতি দেখান এবং সুন্দর সুন্দর স্টেটমেন্ট আপনাদের হাই কমিশনার, অ্যাম্বাসেডর দেয়, দ্যাটস নাইস, দ্যাটস ভেরি নাইস, কিন্তু অ্যাকশনে আমি সেটা দেখি না। সো রিয়েল সিনসিয়ারিটি হবে যখন অ্যাকশনে হয়। এবং আমাদের ওদের দিকে তাকাবেন না, না আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। আমরা যারা বাংলাদেশের জন্য, যারা স্বাধীন মুক্ত বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করছে বিদেশে, আপনাদের কাছে আমরা করছি। কিন্তু বিদেশিরা এসে দেশ স্বাধীন করে দিবে আমাদের জন্য, এটা বোধহয় আশা না করাই ভালো। আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। অর্থাৎ জনগণকেই তাদের অধিকারের জন্য সোচ্চার হতে হবে, জনগণকেই তাদের রাজপথে নামতে হবে তাদের অধিকারের দাবিতে। জনগণের অধিকার খর্ব হয়েছে কি করে, এটা মানুষকে বুঝাতে হবে। ওটা তো বাজেট থেকে চুরি করেছে, আমার থেকে তো চুরি করেনি। আরে আপনাদের থেকেই চুরি করেছে, আপনাদের করের টাকা, আপনার দেশের কথা। আপনারা, যেটা আমার নেতা ডক্টর কামাল হোসেন সবসময় বলেন, জনগণই এই দেশের মালিক। এই জিনিসটা মানে জনগণ হাসে, তারা দেখে যে যারা চুরি করছে তারা বাজেট থেকে চুরি করছে। ব্যাংকগুলি তো আপনাদের, ব্যাংকে রিক্যাপিটালাইজ করার জন্য যে টাকা দেওয়া হয় বাজেট থেকে, এটা কোথা থেকে দেওয়া হয়? এটা আপনাদের করের টাকা থেকে। ব্যাংক থেকে চুরি করবে এক মহল, আর ব্যাংকের ক্যাপিটাল বেস কমে যাবে, তখন বাজেট থেকে টাকা দেওয়া হবে। মানে চুরির একটা ভ্যালিডেশন, আপনার একটা সিল মেরে দিবেন যে চুরিটা, এটা সব জায়েজ, দ্যাটস ফাইন, এইভাবে চলে। জনগণ বুঝতে পারছে না তাদের উপরে তাদের টাকা যে চুরি হচ্ছে, এবং তারা যে এটা প্রতিবাদ করছে, করা দরকার, এটা দেখছি না এখন। তো আপনি এই যে ঐক্যফ্রন্ট তো এখনো আছে, ঐক্যফ্রন্ট এখনো তো ভেঙে যায়নি, দু একটি দল বেরিয়ে গেছে। তো আপনি কি মনে করেন এই জাতীয় ট্রেইটর যারা দলের ভেতরে থেকে সরকারের সঙ্গে লিয়াজু মেনটেন করছে নিজেদের স্বার্থে, এইসব ট্রেইটরদেরকে চিহ্নিত করার উপায় কি, বা কিভাবে আমরা অর্থাৎ একটি শক্তিশালী দলের প্ল্যাটফর্মে থেকে একটি গণতন্ত্রের পথে আমরা ফিরে যেতে আমরা চেষ্টা করতে পারি? এটা পুরোপুরি এলিমিনেট করা যাবে না। যে কোনো এরকম স্বৈরাচারী সরকার, তাদের ক্ষমতা আছে
অনেক লোককে তাদের পক্ষে নেওয়ার বিভিন্ন সুবিধা দিয়ে, এটা আপনারা বুঝেন। সো না, এটা নিয়ে ওয়ারি করে লাভ নাই, তারা শুনুক। কারণ জনগণকে সঙ্গে রাখলে এটা কোনো ষড়যন্ত্র না, এটা মানে আমাদের 17 কোটি মানুষের ষড়যন্ত্রকে ঠিক ষড়যন্ত্র বলা উচিত না। যেখানে জনগণ যেখানে জড়িত, এটা কিসের ষড়যন্ত্র? সো তারা শুনুক, কিন্তু প্ল্যানগুলি একটু সাবধানে করতে হবে, একটু সতর্ক থাকতে হবে। এবং যারা নেতা এখন আছেন ওনারা নিশ্চয়ই এই ব্যাপারে ওনারা বুঝে গেছেন যে কি সমস্যাগুলি আছে, যে সিনিয়র নেতারা তারা বুঝেন এই সীমাবদ্ধতার মধ্যে তাদেরকে কাজ করতে হবে। এটা রিয়ালিটি, এটা বাস্তব। সো ওকে, বাস্তবকে নিয়ে রাগারাগি বা মন খারাপ বা হতাশ হওয়ার কিছু নাই। বাস্তবকে মেনে নিয়ে ওটা অতিক্রম করতে হবে সমস্যাগুলি। জি, ডক্টর রেজা কিবরিয়া, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আমার অনুষ্ঠানের শেষ দিকে আমি একটু আলোচনা করতে চাই। প্রসঙ্গটি নিয়ে যদি আলোচনা না করি দর্শক আমাকে ছাড়বে না, ক্ষমা করবে না। আপনার মতো একজন অর্থনীতিবিদের কাছে যদি প্রশ্নটি আমি উত্থাপন না করি, যে বাংলাদেশে এখন হচ্ছে উন্নয়নের জোয়ার, উন্নয়ন 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 ছাড়া কিন্তু কোনো কথা নাই। ব্রিজ কালভার্ট কি বানায়, কি অনেক কিছু নাকি হচ্ছে, উন্নয়নে হচ্ছে, পদ্মা সেতু হয়েছে। তো এই উন্নয়নের ব্যাখ্যাটা একটু জানতে চাই, যে কি উন্নয়ন হচ্ছে বাংলাদেশে, আদৌ উন্নয়ন হচ্ছে কিনা। এই যে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স যাচ্ছে, আমরা কদিন আগে জেনেছি যে ব্ল্যাক মানি যেগুলো বাংলাদেশ থেকে বের হয়েছে সেগুলো আবার হোয়াইট হয়ে ঢুকছে। সো সব মিলিয়ে আপনি কি মনে করেন? তার আগে আমরা ফেসবুকে পাওয়া একজন সাধারণ দর্শকের একটা মতামত একটু দেখাতে চাই দর্শকদের। শেখ হাসিনার উন্নয়ন হয়েছে, আর 14 গোষ্ঠীর উন্নয়ন হয়েছে, আর মন্ত্রিসভা আমলা সবগুলোর উন্নয়ন হয়েছে, জনগণের কোনো উন্নয়ন হার নেই। একে তো করোনা, তার উপর বন্যা, মানুষের জীবন আজকে বিধ্বস্ত হয়ে গেছে। আমার জীবন কেউ চলবে, জীবনের সঙ্গে তো আমার জীবিকা উপকৃত জড়িত। আমি তো বিকলাঙ্গ, আজকে 5 মাস ধরে পড়ে আছি। আমার যা ছিল সব শেষ। আমার বিদেশে মেয়ে লেখাপড়া করে, তার প্রতি মাসে টাকা পাঠাইতে হয়, আমার কাছে এখন 10 টাকাও নেই। আমি কি করবো? অফিস 5 মাস ধরে বেতন দেয় না। এগুলো উনি ভাবে এটা হলো চোখে দেখানো উন্নয়ন। বড় বড় মেকআপ নিচ্ছে, আর প্রতি বছর কোটি কোটি টাকা পাইতেছে, লুটপাট করে খাইতেছে, কিছু উন্নয়ন। মানুষ কিন্তু বোঝে এটি 4-5 মাস আগের বিষয়। এবং আপনি দেখেন যে এত উন্নয়ন, আধা ঘন্টা বৃষ্টি হলে ঢাকা শহরে বন্যা হয়ে যায়, ফল নেমে পানি। উন্নয়ন তারা দেখায় যে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে এই সরকারকে রাখতে হবে। এই লাইনটা কিন্তু যারা মানে সরকারের পক্ষে যে 2-3 জন বুদ্ধিজীবী এখনো আছে, তারা 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 বলে, এবং বিদেশিরাও এই জিনিসটা কিছু মানুষ খায়, এটা অসত্য। কিন্তু সাধারণ মানুষের কাছে এই ধরনের বক্তব্য অনেকে শোনা যায়, কিন্তু ব্যালট বক্সে এটা প্রকাশ করার তাদের কোনো অধিকার নাই। এটা নিয়ে আমি বিশেষ বলবো, উন্নয়ন যেটা বলছে, কিছু ব্রিজ কালভার্ট কিছু হয়েছে, নো ডাউট, রাস্তা একটু উন্নয়ন হয়েছে, মেট্রো রেল হয়েছে, কিন্তু যেটা 1000 কোটি টাকা লাগার কথা ছিল, বা একটু চুরি করলেও ধরেন তাদের তো বোধহয় তাদের সাংবিধানিক অধিকার আছে আমাদের দেশের এই লোকগুলির চুরি করার। 1100 কোটি টাকা হলেও 4-5 হাজার কোটি টাকা যখন হয় তখন এটা আমি এবং এই ঋণের বোঝাটা কিন্তু মানুষের উপরে পড়বে, জনগণই ফেরত দিবে ওই 4-5 হাজার কোটি টাকা। এটা আপত্তিকর। আর উন্নয়ন যেটা বলে, আমাকে মানে অনেক লোকের সাথে এলাকায় এবং সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে তারা বলে যে স্যার, এটা প্রবৃদ্ধির হার নাকি আমাদের খুব ভালো, বাড়ছে, দিনে দিনে বাড়ছে। বললাম যে পরিসংখ্যান নিয়ে সমস্যা আছে, সামষ্টিক অর্থনীতির মানে আছে কিছু সমস্যা পরিসংখ্যান নিয়ে। আমরা সব দেশ নাকি আমরা পার হয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা নাকি কানাডা হয়ে গেছি। কিন্তু আমার বাচ্চাদের আপনি সামষ্টিক অর্থনীতি বিশেষজ্ঞ, আপনি এ সংক্রান্ত কাজ করেছেন বহু বছর। তো আমি আপনার কাছ থেকে একটু স্পেসিফিক জানতে চাচ্ছি, এই যে উন্নয়ন, এই যে জিডিপি, এই যে মাথাপিছু আয় বেড়ে যাওয়া, জিডিপির প্রবৃদ্ধি, একটু যদি সহজভাবে মানুষকে বলেন যে শুভঙ্করের ফাঁকিটা কোথায়? ও জিডিপি হিসাব নিয়ে, জিডিপি সব পরিসংখ্যানের মধ্যে ব্যাংকিং, তারপরে ব্যালেন্স অফ পেমেন্ট, সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টস, তারপরে বাজেট অ্যাকাউন্টস, এবং সবচেয়ে নিচু জাতের পরিসংখ্যান হলো রিয়েল সেক্টর, ইনফ্লেশন আর জিডিপি। এগুলোতে অনেক চেঞ্জ করা যায়, এবং এমন কারণ আছে, যদি আমি দেখাই যে এই কারণে আমি 4% দেখিয়েছি, এই কারণে আমি 8% দেখিয়েছি, আপনাকে ওই টেকনিক্যাল আর্গুমেন্টে চলে যাবেন। আপনি একটা কারণ দিতে পারেন, আমিও এটা তর্ক করতে পারবো। সো জিডিপি পরিসংখ্যান নিয়ে খুব বেশি আমি দেখেছি কয়েকজন পণ্ডিত, তারা 6.3 থেকে
5 কেন বেড়েছে এটা নিয়ে 2-3 পৃষ্ঠা লিখতে ফেলতে পারে, এরা জিনিয়াস। আমি জাস্ট বলতে চাই যে আসলে আমাদের জিডিপি গ্রোথ রেট 6 না 4 না 8, উই ডোন্ট রিয়েলি নো। ওকে, সো এটা এত গুরুত্বপূর্ণ না। আর প্রবৃদ্ধির হার বাড়ছে, আর আমাদের দেশের সাধারণ মানুষ আরো গরিব হচ্ছে দিনে দিনে। এই 10 বছরের সবচেয়ে গরিব যে 5% লোক, তাদের নমিনাল ইনকাম, রিয়েল ইনকাম তো দূরের কথা, নমিনাল ইনকাম পড়ে গেছে এই 10 বছরে। এটা বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্স এর পরিসংখ্যান থেকে দেখা যায়। লোকে বলে যে আমরা তো প্রবৃদ্ধি হচ্ছে, উন্নয়নের জোয়ার কথা শুনছি, টেলিভিশনে এই প্রোগ্রামগুলি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কয়েকটা ভালো এস্টিমেট আছে বিভিন্ন সংস্থার যে 7 কোটি পরিবার দারিদ্র রেখার নিচে চলে গেছে। আগে ছিল 3.5 কোটির মতো, এখন 7 কোটি তো 7 কোটি পরিবার না, 7 কোটি মানুষ। 7 কোটি মানুষ, তো যে মানুষ তার বাচ্চাকে তারা নিজেরা খেতে পারে না পেট ভরে, বাচ্চাদেরকে খাওয়াতে পারে না, তারা যখন এই প্রবৃদ্ধির হারের কথা টেলিভিশনে বা অন্যখানে গল্পগুলি শুনে, তাদের কাছে এটা একটা মানে এটা বিশ্রী একটা পরিহাস লাগে। আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারি না, আর ওনারা বলেন আমরা ক্যানাডা হয়ে গেছি। আমি জানি না ক্যানাডার কি অবস্থা এখন, আমি জানি না, কিন্তু আমার মনে হয় না সেই অবস্থা আছে যে অর্ধেক মানুষ তারা খাবারের জন্য কষ্ট করে। এটা আপনারা ভাবছেন যে এটা কি করবো, আমরা গরিব দেশ, বলেন নো, আমরা অত গরিব না। আমাদের 5,23,000 কোটি টাকার বাজেট থেকে যে টাকা দিতে হবে এই বছর মানুষকে বাঁচাতে, এটা দেওয়া যাবে। হ্যাঁ জি, যারা 10,000 কোটি টাকার মালিক তাদের একটু দুঃখ হবে, রাত্রে ঘুম হবে না। শুনেছি প্রধানমন্ত্রী বলেন যে বড় ব্যবসায়ীদের রাত্রে ঘুম হচ্ছে না, দ্যাটস ফাইন, কিন্তু তাদের ওয়েলথ হয়তো কিছুটা কমবে, কিন্তু সবার কমছে, অনেকের কমছে ওয়ার্ল্ডে। কিন্তু সাধারণ মানুষকে এই বছরে ঠিক মতো খাবার দেওয়ার মতো, যে খুব বেশি কিছু না, জাস্ট ওদের পেট ভরে যেন খেতে পারে এই বছর, করোনার বছর, এই উদ্যোগটা কেন নিচ্ছে না সরকার? আমি যেটা বলতে চাই, এটা কোনো বাজেট কোনো ঘাটতির জন্য না, এইসব কারণের জন্য না, এটা একটা বেসিক সহানুভূতির অভাব, একটা বেসিক অ্যাওয়ারনেস এর অভাব এবং জবাবদিহিতার অভাব। তার জানে এদের ভোট দরকার নাই, এরা না খেয়ে আছে যে রাস্তায় এরকম চিৎকার দিচ্ছে, আপনার প্রোগ্রামে আসছে, সো হোয়াট, এদের কোনো ভোট আছে? না, এদের কোনো ভোট নাই। সো এদেরকে নিয়ে বেশি মাথা ঘামাতে হবে। জবাবদিহিতা না হলে জনগণের এই অধিকারগুলি কখনো নিশ্চিত করতে পারবেন না। আর যে প্রবৃদ্ধি হচ্ছে কিছু কিছু সেক্টরে ভালো করছে, আমি আপনাকে বলতে চাই, যদি আমরা ধরে নিই সরকারের পরিসংখ্যান ঠিক 6%, এরকম অসৎ, অদক্ষ এবং অত্যাচারী একটা সরকার যদি 6% প্রবৃদ্ধির হার করতে পারে, আমি মনে করি একদিন যখন এই নতুন প্রজন্মে আপনাদের আরো ইয়াং যারা আছে তারা যখন ক্ষমতায় আসে, এই দেশটা 20 বছর 10% প্রবৃদ্ধির হার রাখতে পারবে, এবং এই 10% রাখে এই দেশটা একদিন কোরিয়ার মতো হতে পারে। কোরিয়া কিন্তু ধনী ছিল না, কোরিয়ার কোনো ন্যাচারাল কোনো রিসোর্সেস নাই, কোরিয়ার শুধু মানুষ আছে, এবং মানুষকে অবশ্য ওরা একটা জায়গায় অনেক এগিয়ে আছে, ওদের শিক্ষার ব্যবস্থা ভালো, এবং আমাদের এই সরকার এই একটা ব্যবস্থা করেছে সামনে 20 বছর আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার পেছনে এই সরকার। তারা ভোটার ছাড়া নির্বাচন হয়, এটা আমরা দেখেছি, অপরাধ ছাড়া মামলা হয়, সেটাও আমরা দেখেছি, আর পরীক্ষা ছাড়া পাশ হয়, সেটাও আমাদেরকে শিখিয়ে গেল, আর আরো অনেক কিছু তারা দেখিয়েছে। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি খুব চিন্তিত, কারণ এই যে ফাউন্ডেশন, আমাদের ভবিষ্যতের যে ফাউন্ডেশনটা যে ওরা ধ্বংস করে গেল, ওরা যদি চলে যায় সামনের বছর, তাও আমাদের 20 বছর কষ্ট করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা আবার একটা প্রপার পজিশনে নিয়ে আসা। এবং কিছু অদক্ষ লোক এবং কিছু, আমি মনে করি তারা দুষ্কৃতিকারী লোক এই পলিসি তারা করেছে, এবং এটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে এটা ঠিক করা। ডক্টর রেজা কিবরিয়া, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, আপনি জানেন যে সবার মধ্যে আতঙ্ক যে বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ খুললেই যদি রাস্তায় আন্দোলনে নামে, তো বাংলাদেশের সব চলছে, শুধু স্কুল কলেজ বন্ধ থাকবে, কারণ হচ্ছে যে কোনো সময় স্টুডেন্টরা নেমে আসতে পারে অতীতের মতো। তো এই হচ্ছে অবস্থা, এবং এই দিয়ে সব শেষ করে দিচ্ছে। যে আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি জাস্ট বলতে চাই যে আমি এখনো আশাবাদী ভবিষ্যৎ সম্বন্ধে। আমাদের নতুন প্রজন্মের যে বুদ্ধি, যে বিবেক, যে চেতনা, নিউজ মিডিয়া কন্ট্রোল করতে পারে, ভয়ভীতি দেখিয়ে, নিউজ পেপার, টেলিভিশন,
কিন্তু বাইরের থেকে আপনারা যুদ্ধটা চালিয়ে যাবেন। এবং আমি জার্নালিস্ট থেকে বলি, আমাদের জার্নালিস্টরা যারা বিভিন্ন ভাবে তাদেরকে হুমকি দেয়, তাদেরকে অত্যাচার করে, তাদের ইকুইপমেন্ট ভেঙে মানে মিথ্যা মামলা, ইকুইপমেন্ট ভেঙে দেয়, মিথ্যা মামলা করে, তারা হলো আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার ফেরত আনার, তারা ফ্রন্ট লাইন সে যুদ্ধে। আমরা রাজনীতিবিদ না, জার্নালিস্টরা ফ্রন্ট লাইন। আপনি আপনার কাজটা করেন এবং আমরা যতটুকু পারি আমরা মানে সহযোগিতা করব, কিন্তু আপনাদেরকে এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। আপনার কথাগুলি আমি খুব ওয়েলকাম করি। আমি তো জানি, আমি আগে থেকেই ফ্যান, আমার ওয়াইফ আর আমরা দেখতাম আপনার প্রোগ্রাম, সো এটা বলতে হয় যে আমরা আপনার ফ্যান। কিন্তু আপনার যে রোলটা এত গুরুত্বপূর্ণ আপনি হয়তো নিজেও বুঝেন না, কারণ দেশের মধ্যে আমরা ঠিক সব কথা আমাদের পক্ষে বলা সম্ভব হয় না সবসময়। এটাই। থ্যাংক ইউ। জি, তো ডক্টর রেজা কিবরিয়া, আমরা একদম শেষ দিকে আপনার দেশ সেবার যে আগ্রহ, যে কারণে আপনার বাবাও এসে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছিলেন দেশ সেবা করার মানসিকতা নিয়ে, আপনিও IMF এর চাকরি ছেড়ে বা বিদেশের অন্যান্য অফার ছেড়ে আপনি দেশে আছেন, আপনি রাজনীতিতে যোগ দিয়েছেন। তো এখন আপনি গণফোরাম থেকে বের হয়ে এসছেন, আপনি কি আওয়ামী লীগে যোগ দেবেন, নিজে কিছু করবেন, বিএনপিতে যোগ দেবেন? অর্থাৎ আপনার পরিকল্পনা জানতে চাই। অনেকগুলি প্রশ্ন আছে, সাব কোয়েশ্চেন। প্রথম সাব কোয়েশ্চেনের উত্তর হলো যে নো, ঠিক করিনি, এখনো সিদ্ধান্ত নিইনি, আর এরকম কোনো সিদ্ধান্ত নেই এখন আমার। প্রথমটা আনসার হলো নো, এটা নিয়ে চিন্তা করবেন না। কারণ এটা বললাম তো, আব্বা মারা যাওয়ার সময় আমি এমপি হতে পারতাম, হয়তো আরো কিছু হওয়া যেত। এমপি মন্ত্রী হওয়াটা এটা মানে আমার লক্ষ্য কখনো ছিল না। ফ্ল্যাগ নিয়ে ঘোরাফেরা করব এবং মানুষ গালি দিবে, এটা বোধহয় আমার না পাওয়াই ভালো। এবং এরা যে 12 বছরে এই সরকার এবং এই আওয়ামী লীগ যে দেশে বিদেশে যে সুনাম বলি যে অর্জন করেছে, এটার অংশীদার হওয়াটা বোধহয় আমার পক্ষে অন্যায় হবে। তারা হোক। আর আমি এই ধরনের কোনো পরিকল্পনা করিনি। আমি শুধু এসেছি একটা লোভনীয় একটা চাকরি ছেড়ে এসেছি। আমার ওয়াইফ, আমার বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে দেশে থেকে, ওই চাকরিতে অনেক আরামে ছিলাম, কিন্তু আমি এসেছি কারণ আমার জাস্ট মনে হয়েছে যে 35-40টা দেশে কাজ করেছি, নিজের দেশে যদি কোনোদিন একটা সুযোগ পাই, এই আশায় আমি আছি। যদি একটা সুযোগ পাই নিজের দেশে একটা কাজ করা, এটার তৃপ্তিটা আলাদা। আপনিও এটা বুঝতে পারেন। জি, অবশ্যই। আমি তো বুঝি, এবং আমরা তো আসলে নির্বাসিত জীবনযাপন করছি, তো আমরা বুঝি যে দেশ কত প্রিয় আমাদের কাছে। এবং আপনি করছেন, বাইরে থেকে করছেন, এটা আপনি আজকে আপনাকে আমি অ্যাসিওর করছি, আপনি বিরাট একটা কাজ করছেন দেশের জন্য বাইরে থেকে। থ্যাংক ইউ স্যার। এবং আমরা চেষ্টা করেই যাব, আমাদেরকে গণতন্ত্রে ফিরতেই হবে, আমাদেরকে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, এবং শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেই যাব। ডক্টর রেজা কিবরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আপনার কাছ থেকে সাড়া পাবো, আপনি আবারও আমার এই অনুষ্ঠানে আসবেন, আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। এনি টাইম। ইটস মানে আমি খুবই খুশি আপনার সাথে কথা বলে, এবং আপনার দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর রেজা কিবরিয়া, যিনি বিদেশের অনেক আরামাইশের জীবন ছেড়ে বাংলাদেশে ফিরে গেছেন দেশের টানে, দেশের জন্য কিছু করার মানসিকতা নিয়ে, যেমনটি দেশে ফিরে গিয়েছিলেন তার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া। তার সঙ্গে আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে বাংলাদেশের বিচারহীনতার বিষয়টি উঠে এসেছে বাংলাদেশের উন্নয়নের নামে যা হচ্ছে সে বিষয়টি উঠে এসেছে, আমাদের রাজনৈতিক দলের অভ্যন্তরে কিভাবে সরকারি দলের এজেন্টরা ভিতরে বসে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে গণতান্ত্রিক আন্দোলনকে। আশা করি আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। নিশ্চয়ই আপনারা সক্রিয় হবেন, বিশেষ করে তরুণ প্রজন্ম সক্রিয় হবেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।